এই সংস্কারের নামে এই সরকার যেটা করে দিয়ে যাচ্ছে, এই একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবে যেন কোনো রাজনৈতিক দল 5 বছরের মেয়াদ পূর্ণ করতে না পারে। তাহলে কি হবে? আবার এই 2 বছর পরে একটা হইহট্টগোল হবে। এই রকম যে এই যে আমাদের যে এই যে দুষ্ট লোকজন যে দুষ্টামি করে বলে এনজিওগ্রাম সরকার, মানে সিভিল সুশীলদের যে সরকার, তারা আবার ক্ষমতায় আসবে, আবার 2 বছর করে থাকবে, আবার রাষ্ট্র পরিচালনা করবে। এরা চাচ্ছে রাষ্ট্র পরিচালনায় এদের ভাগ। হুম। আমি খোলামেলা ভাবেই বলি, এই সরকারের উপর থেকে যদি বিএনপি এবং সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করে নেয়, এই সরকার কি হুম। টিকতে পারবে? হুম। তাইলে পরে এইরকম যারা শক্তিশালী অংশ হুম। আপনার রাষ্ট্রের, তাদের সঙ্গে কেন সরকার মুখোমুখি যাচ্ছে? কারণ সরকার মুখোমুখি যাচ্ছে, আমার সন্দেহ হচ্ছে যে এইখানে সরকারের মধ্যে কোনো দুরভিসন্ধি আছে। এটা আসলে এই যে সাংঘর্ষিক যে অবস্থার কথাটা আপনি বললেন, এটার জন্য আসলে পুরোপুরি সরকার দায়ী। হুম। কারণ এইটা ধরেন বিএনপি কিন্তু এখন এসে বলছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, বাট শুরু থেকে তারা কিন্তু নির্বাচনের কোনো তারিখ বা সময়সীমা নির্ধারণ করে দেয়নি। আপনার মনে আছে? আপনি হুম। নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু একাধিকবার বলেছেন যে এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে নির্বাচনের জন্য, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। হুম। সেই জায়গা থেকে কিন্তু এই সরকারের প্রতি সবার একটা দাবি ছিল যে আপনি একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেন, যে ঠিক আছে আমরা এই সময়টাতে নির্বাচন করব, এইভাবে এইভাবে আমরা নির্বাচনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাব। হুম। সরকারের কিন্তু ওই ধরনের কোনো আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না। তারা খালি বলছে ডিসেম্বরে হবে, জুনে হবে, এরকম একটা বিষয়। এখন ধরেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সক্রিয় দল বিএনপি, বিএনপির সঙ্গেও তাদের কিছু যুগপৎ আন্দোলন করা দল আছে। এই সব দল সহ এবং বাংলাদেশের ধরেন হুম। বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনার যে সবচেয়ে বড়, আমি বলবো যে ধরেন বিচার বিভাগ, নির্বাহী বিভাগের পাশাপাশি একটি বিভাগ হচ্ছে আমাদের সামরিক বিভাগ। সেনাবাহিনীও বলছে ডিসেম্বরের নির্বাচনের কথা বা 18 মাসের কথা। তো এই এতগুলো পক্ষ কথা বলার পরেও সরকার কিন্তু এক ধরনের গাইগুই করছে বা এক ধরনের ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি করছে যে না, চিফ অ্যাডভাইজার বলেন ডিসেম্বরে নির্বাচন হবে। এরপরে আবার দেখি তাদের প্রেস টিম থেকে বলা হচ্ছে বা অন্যান্য উপদেষ্টারা বলতেছে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে জুনের মধ্যে সরকারের জুনের পর্যন্ত ক্ষমতায় থাকতেই হবে কেন? হুম। মানে জুনে কি আছে, সেটা একটা বিশাল প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যে আপনি যেমনটা বললেন যে উনি জাপানে গিয়ে বলেছেন জুনের মধ্যে নির্বাচন হবে। জুনে কেন নির্বাচন হবে? তার মানে কি এই 6 মাসে তারা কিছু কাজ করতে চান? কি কাজ জুনে করতে? জুনে সেটাই, জুনে নির্বাচন হবে কারণ হলো যে সংস্কারগুলি, বেসিক যে সংস্কারের রিফরমেশনের কথা আমরা সবসময় হুম। বলেছি, সেটির হুম। কিছুটা হলো তার চাহিদা পূরণ করা সম্ভব হবে, এটা তো প্রথম থেকে বলে আসছে। এটা এখন যে নতুন করে এইখানে বলছি প্রথম। যদি হুম। আমি আমি যতটুকু বুঝি যে ধরেন এই যে বেসিক যে সংস্কারের কথাগুলো বলছে, এই সংস্কারগুলো কিন্তু ধরেন যে কতটা শেষ পর্যন্ত কার্যকর হবে এটা নিয়ে আমার কাছে খুবই সন্দেহ আছে। কারণ এই সংস্কারের নামে যেটাই সরকার করেছে, আমি যেটা লক্ষ্য করছি, একটার সামনে দুর্বল সরকার গঠন করার প্রক্রিয়া করছে এই সরকার, করে দিয়ে যাচ্ছে যেন বাংলাদেশে কখনোই কোনো শক্তিশালী সরকার গঠিত না হয়। এটাতে আমি সন্দেহের চোখে দেখি, এই সংস্কারের নামে যেটা এরা করছে এটাকে আমি সন্দেহের চোখে দেখছি। কারণ হুম। ধরেন আপনার একমাত্র কাজ কিন্তু সংস্কার না। ওই যে কিছুদিন আগে সরকারের একজন উপদেষ্টা বলেছেন তাদের একমাত্র কাজ নির্বাচন না। আমি হুম। মনে করি আসলে তাদের তো কাজই নির্বাচন, তারা কোনো স্থায়ী নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি উদ্ভব হয়েছিল, একটা গণ আন্দোলন বা বিপ্লব আমরা যাই বলি, ওই রকম পরিস্থিতিতে ওনারা দায়িত্ব নিয়েছেন। এখন হুম। দায়িত্ব নিয়ে তাদের মূল কাজ ছিল দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করা এবং পাশাপাশি আপনার হচ্ছে কিছু অন্যান্য কাজকর্ম করা। হুম। হুম। আপনি যদি রাষ্ট্র পরিচালনায় অন্যান্য কাজকর্মের কথা বলেন, বাংলাদেশ এখন একটা কার্যত আমি বলবো যে এখানে রাষ্ট্র ফাংশনাল না। হুম। আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অন্যান্য ক্ষেত্র বলেন, আপনি দেখবেন আজকে এই মিছিল নিয়ে নামতেছে, ওই দিক দিয়ে মিছিল নিয়ে নামতেছে। এই সচিবালয়ে আন্দোলন হচ্ছে, সেখানে প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে নামছে। এই যে এতগুলো সেক্টর সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেছে, সরকার কিন্তু সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ হুম। সরকারের যদি রাষ্ট্রটা শক্ত থাকতো রাষ্ট্রের উপর, এই রাষ্ট্র পরিচালনায়, সেই দিকে কিন্তু তাদের মনোযোগ নেই। ধরেন তারা খুব সংস্কার সংস্কার করে, ঠিক আছে, হুম। অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু হুম। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যে এই যে ফেসিবাদী হুম। আওয়ামী লীগের বিচারের বন্দোবস্ত করা। আপনি দেখেন এই সরকার কি বিচারের বন্দোবস্ত করছে? আরো বিস্ময়কর বিষয় ছিল ডিসেম্বর মাসে বা গত বছর আর কি অক্টোবর বা ডিসেম্বরে তারা উপদেষ্টা পরিষদে দলের মানে আওয়ামী লীগের বিচার করার রাস্তা বন্ধ করে দিয়েছে। হুম। উপদেষ্টা পরিষদ থেকে সেটা নেয় নাই। পাশাপাশি দেখেন এই যে আব্দুল হামিদ আপনার পালিয়ে গিয়েছে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে, এটা তো ধরেন একদম প্রকাশ্য।
এখানে সরকার না চাইলে কি আব্দুল হামিদ যাইতে পারতো? এটা হুম এটা সম্ভব কোনো দিন? তারপরে ধরেন এই যে এইরকম যে আমরা যদি বিবেচনা করি সরকারের যদি পারফরমেন্স 10 মাসে বিবেচনা করি, আমি খুবই হতাশ। সরকার কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে নাই। তাইলে পরে আপনি আগামী 6 মাসে, ডিসেম্বরের পরে 6 মাসে যে খুব বেশি কিছু করে ফেলবেন, সেটাও আমার কাছে কিছু মনে হচ্ছে না। বরং আমাদের কাছে আমরা যেই দিক থেকে শুনি যে সরকারের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে ডিসেম্বরে দিব না, জুনে দিব। আবার ধরেন জানুয়ারিতে এসে বলবে না, এই জুনে দেওয়া যাবে না, আগামী ডিসেম্বরে দিব। এই রকম করে তাদের ক্ষমতার মেয়াদটা বাড়িয়ে নেয়া। এখন হুম এরা কি রাজনৈতিক সরকার? এরা কি টিকতে পারবে? যদি যদি ধরেন বাংলাদেশের যারা নির্বাচন চাচ্ছে এবং যারা হুম নির্বাচন চায় না, এরা যদি মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যায়, হুম আমি খোলামেলা ভাবেই বলি, এই সরকারের উপর থেকে যদি বিএনপি এবং সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করে নেয়, এই সরকার কি হুম টিকতে পারবে? হুম তাইলে পরে এইরকম যারা শক্তিশালী অংশ হুম আপনার রাষ্ট্রের, তাদের সঙ্গে কেন সরকার মুখোমুখি যাচ্ছে? কারণ সরকার মুখোমুখি যাচ্ছে, আমার সন্দেহ হচ্ছে যে এইখানে সরকারের মধ্যে কোনো দূরভিসন্ধি আছে। দূরভিসন্ধি না থাকলে আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করতে সমস্যাটা কোথায়? আপনি যদি এই বছরের জানুয়ারিতে বা ডিসেম্বরে যদি আপনি বলে দিতেন, ধরেন জুনেই নির্বাচন হচ্ছে, হুম আপনি যদি বছরের জানুয়ারিতে বা গত বছরের ডিসেম্বরে বলে দিতেন যে আমরা 2026-এর জুনে নির্বাচন করব, এর আগে আমাদের এই হচ্ছে এই যে টাইম লাইন, আমরা এর সময় এই এই কাজটা সংস্কারটা করব, নির্বাচনী শিডিউল ঘোষণা করব, এই করব সেই করব, হুম এরকম করে যদি একটা রোড ম্যাপ ঘোষণা করতো, সেইটা নিয়ে তখন কি তার যে অন্যান্য বিএনপি আছে, সামরিক বাহিনী আছে বা অন্যান্য যারা আছে স্টেক হোল্ডার, তাদের সঙ্গে বসে একটা আলাপ আলোচনা করা যেত। তারা তো সেইটাও করে না। তারা খালি বলে জুলাই নির্বাচন হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। এবং এই যে নির্বাচন নিয়ে যে সরকারের টালবাহানা, এটা আমার কাছে খুব ভালো কিছু মনে হচ্ছে না। কারণ আমি আবার বলছি যে সংস্কারের যে বিষয়টা, এই সংস্কারের কিন্তু বিষয়টা আমি এখানে একটা প্রশ্ন আসছে, ধরেন কালকে নির্বাচন দিয়েই দিল, এরপর মানে কি হতে যাচ্ছে, কি হবে? জুলাই আগস্টের যে স্পিরিট, জুলাই আগস্টের যে পরিবর্তনের হুম একটা ধারা বা চাওয়া ছিল, সেটির কি কখনোই আর বাস্তবায়ন হবে বলে মনে করেন আপনি? কারণ আপনি কি মানুষের মনে করেন রাজনৈতিক এই সকল। সংস্কার হইলেই জুলাই আগস্টের স্পিরিট বাস্তবায়ন হবে? আমি তো এই জুলাই আগস্টের সংস্কার প্রস্তাবে জুলাই আগস্টের কোনো স্পিরিটই দেখি না। এই সরকার পুরাপুরি বিশ্বাসঘাতকতা করেছে জুলাই এই আগস্টের স্পিরিটের সঙ্গে। এটা গাদ্দার, জুলাই গাদ্দার। আপনি হুম দেখেন, আপনার জুলাই আগস্টের যদি আপনি বিপ্লবের কথা বলেন, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া। এখন যদি গণতান্ত্রিক সেই পথে যদি আপনি যাইতে চান, পশ্চিমা বিশ্বের যে গণতন্ত্র আছে বা গণতন্ত্রের যে বেসিক যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলা, তাইলে পরে কি করতে হবে? আপনার জনগণের ক্ষমতায়ন করতে হবে। মূল বিষয়টা কি? এখানে তো আলাপটা হচ্ছে যে আর কেউ যেন শেখ হাসিনা না হইতে পারে। তাহলে সেটা আপনি আটকাবেন কিভাবে? জনগণ যেন পাওয়ারফুল হয়, জনগণের জন্য ক্ষমতায়ন হয়। জনগণ যখন শক্তিশালী থাকবে, তাহলে সামনে আর কোনো ফেসিবাদের উত্থান করতে পারবে না। কেন কি হুম গত 15 বছরে আমাদের কোনো জনগণের ভোটাধিকার ছিল না, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে নাই। এখন আপনি বলতে পারেন তাদের পক্ষ থেকে যুক্তি থাকতে পারে, শেখ হাসিনা তো নিজের ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে ফেসিবাদী হয়েছে, সেটা আটকানোর জন্য আপনি কি করবেন? সেটা আটকানোর জন্য আপনি পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন করবেন। আপনি এই গোটা সংস্কার প্রক্রিয়ায় কি ক্ষমতার বিকেন্দ্রীকরণে কোনো প্রস্তাব আছে? নাই। উল্টা হুম আরো কি করা হয়েছে, হাস্যকর কিছু প্রস্তাব যুক্ত করা হয়েছে। যেমন ধরেন আপনি দেখবেন যে বলছে পৌরসভা বা স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবে সিলেকশনের মাধ্যমে। যারা কাউন্সিলর হবেন তাদের মধ্য থেকে আপনি একজনকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করবেন। তাইলে কি স্থানীয় ভোটাররা সেই চেয়ারম্যান নির্বাচিত করতে পারবে না, এবং সেখানে কাউন্সিলরদের মধ্য থেকে একজন হবে আপনার চেয়ারম্যান মনোনীত হবে। সেইখানে কিন্তু আপনার হর্স ট্রেডিং এর একটা স্কোপ আপনি করে দিচ্ছেন। ধরেন আপনার জেলায় পৌরসভার নির্বাচন হচ্ছে, 30 জন কাউন্সিলর হচ্ছে। এখন একজন যে ব্যক্তি চেয়ারম্যান হতে হতে চাইবে, সে 16 জন কাউন্সিলরকে কিনে ফেললেই চেয়ারম্যান হয়ে যাবে। কিন্তু আপনি যখন 50 লাখ বা 1 কোটি ভোটারের মধ্যে যখন যাবেন, তখন আপনার পক্ষে কিন্তু ভোট পারচেজ করা অসম্ভব না, কিন্তু কঠিন, 16 জন হুম কাউন্সিলরকে কিনার চাইতে। তো এইটা একটা ধরেন যে আপনার কিন্তু, আপনি যে মেয়র হবে, যার হাতে আপনার শহরের যাবতীয় দায়িত্ব থাকবে, তাকে আপনি নির্বাচিত করতে পারছেন না। তাকে নির্বাচিত করবে কে? আপনি যাকে নির্বাচিত করেছেন। হ্যাঁ, এই যে ধরেন এরকম একটা শুভঙ্করের ফাঁকি আছে। তারপরে আমি হুম। যেটা বলবো, আরো যেটা খুব হাস্যকর একটা প্রস্তাব করেছে যে চেয়ারম্যান হতে হলে নির্দিষ্ট পরিমাণ একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। তারা কি বাস্তবতার জমিনে আছেন?
তাদের তো জ্ঞান বুদ্ধি নিয়ে আমার মধ্যে হ্যাঁ, এখন এটা প্রশ্ন এটা থাকে। অবাস্তব একটা জিনিস, আপনি কারণ কি বলবেন? জনপ্রতিনিধি হ্যাঁ, আর শিক্ষা দিয়ে যাচাই করার সুযোগ নেই। না না, আপনি পারেন, ধরেন যেটা শতভাগ উন্নত দেশ, ধরেন আপনি কানাডায় আছেন, কানাডায় কিন্তু কোনো মানুষ অশিক্ষিত থাকে না, রাষ্ট্র দায়িত্ব নিয়ে তাকে শিক্ষিত করে। এখন হুম, কানাডার সরকার বলতে পারে যে তুমি যে স্থানীয় জনপ্রতিনিধি হবা বা আমাদের পার্লামেন্টে যাবা, তোমার মিনিমাম এই পরিমাণ যোগ্যতা থাকতে হবে, নাহলে তোমাকে আমি নিব না। আমি আমি হুম, জার্মানিতে থাকি, রাষ্ট্র আপনাকে দায়িত্ব নিয়ে শিক্ষিত করবে, রাষ্ট্র হুম। আপনাকে পয়সা দিবে, আপনি পয়সা না থাকলে। বাংলাদেশে কি পরিমাণ মানুষ এই প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে ড্রপ আউট হয়, এগুলা সম্পর্কে এই আমাদের সংস্কারের আর প্রণেতা যারা বাংলাদেশের জ্ঞান কালচার বুদ্ধি তো ভিন্ন, ধারণা আছে। বাংলাদেশের করাপশনের কালচার তো সম্পূর্ণ ভিন্ন। এখানে যারা বেশি শিক্ষিত তারা বেশি করাপ্টেড, যারা না কম না, শিক্ষিত তারা ওইটা কম তো ধরেন করাপ্টেড। আপনি ভিন্ন আলাপ, আমি বলি হুম। না, বাংলাদেশের এটা রাষ্ট্রপতি। এটা কারণ আপনি তো সৎ মানুষকে যাচাই করে, মানুষ কাকে ভোট দেয়? সৎ মানুষকে ভোট দেয়, যারা হ্যাঁ, করাপ্টেড নয় তাদেরকে ভোট দেয়। তো আপনি সেটা শিক্ষা দিয়ে তো যাচাই করার সুযোগ নেই, কারণ আমাদের শিক্ষিতরা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। কারণ আপনি ধরেন আমাদের দেশে একটা খুব জিনিস আলাপ হইতো যে হিরো আলমদের কি দখলে চলে যাবে। এখন হিরো আলমকে নিয়ে খুব ঠাট্টা তামসা হয়, কিন্তু হিরো আলম যে আপনার মতো আমার মতো সুবিধা পায় নাই, শিক্ষিত হইতে পারে নাই, এটা তো হিরো আলমের দোষ না। রাষ্ট্র তার জন্য নিশ্চিত করতে পারে নাই শিক্ষা, যেই কারণে হিরো আলম ধরেন স্কুলে বা কলেজে একটা পর্যায়ে পর্যন্ত পড়াশোনা করে সে শ্রমে নিয়োজিত হয়েছে। সেইটা যদি আপনি নিশ্চিত না করে যখন আপনি বলবেন যে এইরকম একটা লোক ডিগ্রি পাস বা ব্যাচেলর ডিগ্রি না থাকলে সে পৌরসভার মেয়র হতে পারবে না, এ তো বিরাট বড় আহাম্মকি একটা। এতে হুম, প্রমাণিত হয়ে যায় এই লোকদের রাষ্ট্র পরিচালনা বা সামাজিক অর্থনৈতিক রাজনীতি বাস্তব জীবন সম্পর্কে এদের কোনো ধারণা নেই। তারা একটা বাবুলের মতো আছেন, অথবা বাবুলের মধ্যে অবস্থান করছেন, অথবা তারা নিজেদের দুরভিসন্ধি, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন এই সংস্কারের নামে। এইটা তো আসলে মানে কেমনে আপনি এটা এখন এই এই সংস্কারের জন্য কি আমরা জুনের নির্বাচনে যাব? তারপরে ধরেন আমি আরেকটু অল্প করে বলে শেষ করে দিচ্ছি, তারা বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি কমাবেন, ভালো কথা, কিন্তু সাংবিধানিক কাউন্সিল গঠন করা হবে। সেই সাংবিধানিক কাউন্সিলে সাংবিধানিক পদগুলোকে নিয়োগ দিব। ওকে, দেখ ধরেন প্রধান বিচারপতি, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ যেইগুলো আছে সেটা দিল। আরো ভয়ঙ্কর প্রস্তাব হচ্ছে, এখানে ওনারা বলেছেন সেনা প্রধানও এই 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 কাউন্সিল নির্বাচনের এই কনস্টিটিউশনাল কাউন্সিলের মাধ্যমে নিয়োগ হবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি সেনা, প্রথমত বাই হুম, ল এবং ট্রেডিশন সেনা প্রধান কে হবে? যে টপ জেনারেল সিনিয়র হুম, লিস্টে যিনি টপে আছেন উনি সেনা প্রধান হবে, এটা হচ্ছে নিয়ম। এখন এটা অন্যান্য দেশ বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল এটার ব্যত্যয় ঘটিয়েছে, কিন্তু হুম, সেনা প্রধান একটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গা, পজিশন, পদ, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য। এবং কে সেনা প্রধান হবেন কি হবেন না, ক্ষমতায় যারা থাকবেন তাদের একটা বোঝাপড়া থাকতে হবে। হুম, এই মুহূর্তে ধরেন কথা নাই বার্তা নাই, ক্ষমতায় আছে ধরেন একটা পার্টির নাম এ, হুম, এখন কনস্টিটিউশনাল কাউন্সিল এমন একজনকে সেনা প্রধান করে দিল যে ক্ষমতা যে একটু ধরেন এর সঙ্গে মিলামিশা হচ্ছে না, তখন কিন্তু বোঝাপড়া হচ্ছে না, তখন কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা এবং আপনি স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। হুম। আমার কাছে এই গোটা সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, এগুলো বাইরে থেকে পড়লে খুব ভালো মনে হবে, চমৎকার, আপনি খুব অভিভূত হবেন। কিন্তু যদি আপনি গভীরে গিয়ে বিবেচনা করেন তাহলে এটা পরিষ্কার বোঝা যাবে এই সংস্কারের নামে এই সরকার যেটা করে দিয়ে যাচ্ছে, এই একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবে, যেন কোনো রাজনৈতিক দল 5 বছরের মেয়াদ পূর্ণ করতে না পারে। তাহলে কি হবে? আবার এই 2 বছর পরে একটা হৈহট্টগোল হবে। এইরকম যে এই যে আমাদের যে এই যে দুষ্ট লোকজন যে দুষ্টামি করে বলে এনজিওগ্রাম সরকার, মানে সিভিল সুশীলদের যে সরকার, তারা আবার ক্ষমতায় আসবে, আবার 2 বছর করে থাকবে, আবার রাষ্ট্র পরিচালনা করবে। এরা চাচ্ছে রাষ্ট্র পরিচালনায় এদের ভাগ। আরে ভাই, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় ভাগ চান, আপনার সুশীল হওয়ার দরকার কি? আপনি যান রাজনীতি করেন, রাজনৈতিক দল খুলেন, রাজনৈতিক দলে জয়েন করেন। কিন্তু এই সংস্কারের নামে যেগুলো হচ্ছে, এটা আমার কাছে ফাত্রামি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। তো সেই জায়গায় আমি মনে করি এইসব ফাত্রামি না করে সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া, এবং নির্বাচনের পরে হুম। এই যারাই ক্ষমতায় আসবে, আপনি বলছেন বিএনপি আসবে, হুয়েভার যারাই ক্ষমতায় আসুক, তারা যেন আর স্বৈরাচারী হতে না পারে, তার জন্য আপনার সবসময় একটা চাপ প্রয়োগ করতে ঠিক। হবে। সেই চাপটা আপনি প্রয়োগ করবেন জনগণকে ক্ষমতায়িত করে, জি। জনগণের আপনাকে পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ।